আজকের ভিডিওতে আমি একটি অত্যন্ত সংবেদনশীল প্রশ্ন তুলব। প্রিয় দর্শক, আজকে যে ভিডিওটি দেখছি খুবই গুরুত্বপূর্ণ। চলুন আমরা আলোচনাটি শুনি এবং এই আলোচনা শোনার পরে এগুলো অন্যকে জানার জন্য আমরা শেয়ার করে দিই, যেন সবাই এর ভিতরের সেই তথ্যগুলো জানতে পারে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। প্রশ্নটা হলো, একদিকে এসএসসির 2016 রিক্রুটমেন্টে 25,753টা চাকরি সুপ্রিম কোর্ট নিজে ক্যান্সেল করে দিল। অপরদিকে প্রাইমারি টেটের উপর ভিত্তি করে 32,000 প্রাইমারি টিচারের চাকরি হাইকোর্ট ফেরত দিয়ে দিল। একই রাজ্যে একই সময় দুর্নীতির অভিযোগ দুই জায়গায় দুই রকম ফলাফল। তাহলে কি সত্যি আমাদের বিচার ব্যবস্থায় একটা গেম চলছে? হ্যালো, নমস্কার, আমি অ্যাডভোকেট কুমার, ল সিম্পলিফাইড চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে সম্পূর্ণ অ্যানালিসিস থাকবে। হাইকোর্ট কেন চাকরি ফেরত দিল, সুপ্রিম কোর্ট কেন চাকরি খেলো, এবং সবশেষে সুপ্রিম কোর্টে আগামী দিন কি সিদ্ধান্ত থাকবে, কার চাকরি থাকবে, কার চাকরি থাকবে না। অতএব ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে বন্ধু বান্ধবকে জানিয়ে দেবেন। আর আপনি যদি এই চ্যানেলটি প্রথম আজকে দেখে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এইরকম বিভিন্ন আইনি টপিক সহজ সরল ভাষায় আমি উপস্থাপনা করি। এর মধ্যে কোনো রাজনৈতিক পক্ষ সমর্থনের বিষয় নেই, আইনের বিষয়টা আমি ক্লিয়ার করার চেষ্টা করি না। তাহলে কি সত্যি আমাদের বিচার ব্যবস্থায় একটা গেম চলছে, নাকি সত্যি আইনের চোখে দুই কেসের মধ্যে পার্থক্য আছে, যেটা আমরা সাধারণ নাগরিকরা প্রথমে দেখতে পাই না? কেন বললাম? কারণ অনেক রকম ভিডিও দেখছি, অনেকে অনেক কিছু বলছে, অনেকে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আমার মনে হলো যে এই টপিকটার ওপর একটু পরিষ্কার পরিচ্ছন্নতা আনা দরকার, যাতে মানুষ সহজ সরল ব্যাপারটা বুঝতে পারে এবং সিদ্ধান্ত নিতে পারে। কি সিদ্ধান্ত সেটা পরে বলবো। যেটা আমার সাধারণ নাগরিকরা প্রথমে দেখতে পাই না। আজকে আমরা ডেট, কেস নম্বর আর কোর্টের নিজের কথার ভিত্তিতে এই দুইটা কেসকে পাশাপাশি রেখে বিশ্লেষণ করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। শেষে আমি বলবো সুপ্রিম কোর্টের সামনে এখন আসল আইনি প্রশ্নটা কি দাঁড়াচ্ছে এবং সাধারণ নাগরিক হিসেবে আমরা কি বোঝার চেষ্টা করতে পারি। পরিষ্কার? প্রথম কেস, এসএসসি 2016, 25,753 জনের চাকরি বাতিল। কেস নম্বর 1, কেস 1, এসএসসি 2016, 25,753 জবস ক্যান্সেলড। প্রথমে আমরা চলে যাব এসএসসি 2016 রিক্রুটমেন্টের কেলেঙ্কারিতে। এই কেসের নাম স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ওয়ারেস ভার্সেস বৈশাখী ভট্টাচার্য। বৈশাখী ভট্টাচার্য নামে কোনো একজন কেস করেছেন। কেস নম্বর এসএলপি সিভিল নম্বর 9586 অফ 2014 অ্যান্ড ব্যাচ কোর্ট, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, বেঞ্চ, অনারেবল সিজিআই সঞ্জীব খান্না অ্যান্ড জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চে আবেদন করা হয়েছিল। জাজমেন্ট ডেট 3রা এপ্রিল 2025। তাহলে 3রা এপ্রিল 2025। এর আগে ক্যালকাটা হাইকোর্ট 22শে এপ্রিল 2024 এর অর্ডারে এসএসসির 2016 রিক্রুটমেন্টকে পুরোপুরি বাতিল করে। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, হাইকোর্ট 2016 রিক্রুটমেন্টটাকে বাতিল করে 22শে এপ্রিল 2024। 22শে এপ্রিল 2024 আবেদনটা যখন, চাকরিগুলো যখন ক্যান্সেল হয়ে যায়, তখন তারা ন্যাচারালি সুপ্রিম কোর্টে অ্যাপ্রোচ করে এবং সুপ্রিম কোর্টও হাইকোর্টের রায়টা বহাল রাখে এবং চাকরিগুলো ক্যান্সেল করে দেয়। পরিষ্কার? তাহলে আরেকবার রিপিট করছি, আমরা কি দেখলাম। 22শে এপ্রিল 2024 কলকাতা হাইকোর্টে অর্ডার হয় যে এই 22,753 জনের চাকরি ক্যান্সেল। তো রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ সরকার, এসএসসি সুপ্রিম কোর্টে এই রায়টাকে চ্যালেঞ্জ করে।
চ্যালেঞ্জ করার পর সুপ্রিম কোর্ট কি করে, 2025 সালে আবার এই রায়টাকে বহাল রাখে এবং চাকরিগুলো ক্যান্সেল হয়ে যায়। এখন প্রশ্ন, সুপ্রিম কোর্ট কি বলল, সুপ্রিম কোর্ট কি দেখলো এভিডেন্সে? সুপ্রিম কোর্ট বিস্তারিত কয়েকটা বিশেষ জিনিস দেখলো। কি কি দেখলো? ওএমআর শিট ধ্বংস করে দিয়েছে। কোন কেসটা? এসএসসির কেসটা। ওএমআর শিট ধ্বংস করে দিয়েছে। এসএসসি নিজে আদালতে স্বীকার করেছে যে 2019 সালে এক্সিকিউটিভ অর্ডারে ওএমআর শিটগুলো নষ্ট করে দেওয়া হয়েছে। সেখানে রুলই ছিল না ওএমআর নষ্ট করার, তাহলে রুলস ব্রেক হয়েছে, সেখানেও ওএমআর নষ্ট হয়েছে। এর মানে অরিজিনাল উত্তরপত্র নেই, ফলে মেরিট লিস্ট কতটা ফেক ছিল সেটা যাচাই করার মূল এভিডেন্স ডেস্ট্রয়েড, নষ্ট। 2, সিবিআই ইনভেস্টিগেশন কি বলেছিল, প্লাস জাস্টিস আর কে বাগ কমিটি কি বলেছিল? হাইকোর্টের নির্দেশে সিবিআই একাধিক এফআইআর করে, আলাদা আলাদা কেসে চার্জশিট ফাইল করে। পাশাপাশি জাস্টিস রঞ্জিত কুমার বাগের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়, যারা ড্রাগ জাম্পিং প্যানেলের বাইরে নিয়োগ, ফাঁকা ওএমআর দিয়ে চাকরি পাওয়া, এসব প্রমাণ আদালতে রাখে। তাহলে সুপার নিউমেরারি পোস্ট তৈরি, ভ্যাকেন্সি ছিল প্রায় 24,640-এর মতো, এর অথচ নিয়োগ দেওয়া হয়েছে 25,753 জনকে। তার মানে ভ্যাকেন্সি 24,640 আর নিয়োগ হয়েছে 25,753, পুরোটাই ঘেরা গেল। যে এসেছে নোট দিয়েছে, চাকরি দিয়ে দিয়েছে, এটা একটা বাচ্চা ছেলেও বোঝে। তো এই জায়গায় দাঁড়িয়ে, অর্থাৎ কাগজে নতুন সুপার নিউমারারি পোস্ট বানিয়ে বাড়তি লোক ঢুকিয়ে দেওয়া হয়েছে, যাদের জন্য আসলে স্যাংশন পোস্টই ছিল না। এসএসসি নিজেদের এফিডেভিট, এসএসসি বিভিন্ন এফিডেভিট নিজে অ্যাডমিট করেছে যে রুল ভেঙে নিয়োগ হয়েছে, মেরিট লিস্ট পাল্টানো হয়েছে। এসএসসি স্বীকার করেছে যাদের নাম থাকার কথা নয় তাদের নাম ঢুকেছে। সুপ্রিম কোর্ট এসব কিছু একসাথে দেখে একটা খুব কঠিন বাক্য ব্যবহার করেছিল। কি সেই বাক্য? সুপ্রিম কোর্ট বলেছিল, manipulations and fraud on a large scale have changed the selection process beyond repair। মানে কি? মানে হচ্ছে এই সিলেকশন প্রসেস আর সারানো যাবে না, পুরোটাই পচে গেছে। অতএব ফল 25,753 জনের চাকরি চলে গেল। এখন থেকে এই সুপ্রিম কোর্ট একটি নীতিগত কথা বলেছে এখান থেকেই, যেটা আমাদের বোঝা খুব জরুরি। কোর্ট বলেছে সংক্ষেপে 3টে জিনিস। কি সেই জিনিস? 1, যখন প্রমাণিত হয় যে পুরো সিলেকশন প্রসেসটাই সিস্টেমেটিক ফ্রড, তখন আলাদা আলাদা করে কে নির্দোষ কে দোষী এই ফিল্টার আদালত করতে পারবে না। পরিষ্কার। 2, ফ্রড প্রসেসের মাধ্যমে যে চাকরি এসেছে সেটা আর্টিকেল 14 ও 16 এর বিরুদ্ধে, মানে সংবিধানের সমতার অধিকার আর সমান সুযোগের অধিকার লঙ্ঘন করে। ক্লিয়ার? তাই আনট্রেন্ড ক্যান্ডিডেটদের মানবিক কষ্ট দেখে চাকরি বাঁচিয়ে রাখা যাবে না। আই রিপিট, সুপ্রিম কোর্ট কি বলেছিল? আনট্রেন্ড ক্যান্ডিডেটদের মানবিক কষ্ট দেখে চাকরি বাঁচিয়ে রাখা যাবে না, কারণ এতে আবার অন্য মেধাবী প্রার্থীরা বঞ্চিত হবে। কেন রিপিট করলাম? আসছি পরে, আসবো। আজকে পুরো অপারেশন করব, চিন্তা নেই। আজকে কেউ ভুল বোঝাতে পারবে না, আর কেউ যারা দাঁত বের করে আজকে নাচছিল তাদের দাঁতগুলো ঢুকে যাবে। সত্যমেব জয়তে, আইন সবার জন্য সমান, একটা ক্রিমিনালকেও ছেড়ে দেওয়া হবে না, গ্যারান্টি দিচ্ছি আমি। এনিওয়ে, এরপর ফলে এই কেসে সুপ্রিম কোর্ট বলেছে ক্যালকাটা হাইকোর্টের 22/8/2024 অর্ডার আমরা আপহোল্ড করছি। পরিষ্কার, 25,753টা চাকরি ক্যান্সেলডই ছিল, ক্যান্সেলডই থাকবে। তাহলে এসএসসির পার্ট ক্লিয়ার হয়ে গেল, জলের মতো পরিষ্কার। সরকারকে ফ্রেশ রিক্রুটমেন্ট করতে হবে, এটা পরিষ্কার স্বচ্ছ নতুন প্রসেসের মাধ্যমে, এটা প্রথম পিলার। সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিল, এই যে চাকরিগুলো চলে গেল, সরকারকে ফ্রেশ রিক্রুটমেন্ট করতে হবে।
এইবার আসি আপনাদের ট্যাট কাকাকে নিয়ে। দ্বিতীয় কেস, প্রাইমারি টেট 2014, 32,000 চাকরি। প্রাইমারি টেট 2014, 32,000 জবস রিস্টোর্ড। প্রাইমারি টিচারদের কেসে কি হয়েছে, যেটা নিয়ে আজকে এত তর্ক বিতর্ক চলছে, এত নটাঙ্কি চলছে। হ্যাঁ, যারা এটাকে ভাবছে আরে আমরা জিতে গেছি, আমাদের চাকরি হয়ে গেছে, কি নাচ নাচছে, ভগবান তোমাদের নাচ কন্টিনিউ করুক। এই কেসের নাম দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড এনআর ভার্সেস প্রিয়াঙ্কা নস্কর অ্যান্ড others. Case number MAT 873 of 2023 and Bench Court, Calcutta High Court, Division Bench. Bench Justice তপব্রত চক্রবর্তী, শ্রী তপব্রত চক্রবর্তী এবং জাস্টিস শ্রী ঋতব্রত কুমার মিত্র। ফাইনাল জাজমেন্ট ডেট 3 ডিসেম্বর 2025। এর আগে কি হয়েছিল, সিঙ্গেল বেঞ্চে আমার খুব প্রিয় জাস্টিস তিনি এই অর্ডারটা দিয়ে দিয়েছিলেন, যেটা ন্যায্য অর্ডার, যেটা ন্যায় নীতির সাপেক্ষে 100% সঠিক অর্ডার দিয়েছিলেন। কিন্তু ডিভিশন বেঞ্চ কি করলো, সিঙ্গেল বেঞ্চ 12 মে 2023 32,000 চাকরি বাতিল করে দিয়েছিল। সিঙ্গেল বেঞ্চ কেস WPA 21187 of 2022, প্রিয়াঙ্কা নস্কর and others versus state and others. বেঞ্চ জাস্টিস, নমস্কার স্যার, অভিজিৎ গাঙ্গুলি স্যার। জাজমেন্ট ডেট 12 মে 2023। এই অর্ডারে 2014 টেটের উপর ভিত্তি করে যারা 2016-17 প্রাইমারি টিচার হিসেবে নিয়োগ পেয়েছিল তাদের প্রায় 32,000 জনের চাকরি একসাথে বাতিল করে দেওয়া হয়। অভিযোগ ছিল টেটে ফ্রড, ইন্টারভিউতে বেআইনি সুবিধা, ঘুষ, দুর্নীতি, এক কথায় চুরি জোচ্চুরি স্ক্যাম হয়েছে। এই সিঙ্গেল বেঞ্চের অর্ডারকে বোর্ড হাইকোর্টের ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করে এবং সেখান থেকে 3/12/2025, 3 ডিসেম্বর 2025 এর ভূমিকম্প সদৃশ জাজমেন্ট। এই জাজমেন্ট ডিভিশন বেঞ্চ কি বললো, ডিভিশন বেঞ্চ কয়েকটা মূল কথা বলেছে, আমি সহজ ভাষায় বলছি। এক, সিবিআই এর রিপোর্ট কি বলে। কোর্ট বলছে সিবিআই এর ডেটা অনুযায়ী কিছু প্রার্থীর ক্ষেত্রে গ্রেস মার্ক দিয়ে উপরে তোলা হয়েছে, কিছু প্রার্থী কোয়ালিফাইং মার্ক না পেয়ে নিয়োগ পেয়েছে, কিন্তু সব মিলিয়ে প্রায় 360-এর মতো ক্যান্ডিডেটকে সিবিআই স্পেসিফিক্যালি আইডেন্টিফাই করতে পেরেছে। সংখ্যাটা অর্ডারে 264 + 96 এই রেঞ্জে আলোচনা হয়েছে। অর্থাৎ 32,000-এর মধ্যে কংক্রিট এভিডেন্স আছে খুব ছোট একটা সেগমেন্টের বিরুদ্ধে। খুব ছোট একটা সেগমেন্টের বিরুদ্ধে আছে বলে বাকিদের বিরুদ্ধে সেই রকম হার্ড এভিডেন্স নেই। তাই সিস্টেমেটিক ফ্রড কি প্রমাণ হলো? এখানে ডিভিশন বেঞ্চ একটা গুরুত্বপূর্ণ লাইন লিখেছে ইংরেজিতে। কি সেই লাইন? মাস চিটিং বা সিস্টেম্যাটিক মালিশ প্রমাণ করার জন্য যে ধরনের ডেটা অ্যানালিসিস দরকার, এই কেসে আমরা সেই লেভেল প্রমাণ পাইনি। পরিষ্কার। তাহলে জাস্টিস গাঙ্গুলি কেন দিয়েছিলেন ক্যান্সেল করে? কারণ জাস্টিস গাঙ্গুলি এই কেসটাকে একদম চোখ কান খুলে দেখেছিলেন। শুধুমাত্র এভিডেন্সের আঙ্গিকে উনি জানতেন ফ্রড হয়েছে। যেটা এভিডেন্স পেয়েছে সেটা হিমশৈলের চূড়া মাত্র। এই যে 365 ফিগারটা, এটা হিমশৈলের চূড়া মাত্র। পুরোটাই চিটিংবাজি করেছে, টেটে পুরোটাই জালিয়াতি হয়েছে। তাহলে ডিভিশন বেঞ্চ অর্ডারটা দিল কেন? কেন ক্যান্সেল করলো না? আসছি। তারা স্পষ্ট বলছে এসএসসির কেসের মতো পুরো সিস্টেম পচে গেছে, এমন ফাইন্ডিং এখানে নেই। 9 বছরের সার্ভিস লাইভহুড ফ্যাক্টর। 9 বছরের সার্ভিস, হঠাৎ চাকরিটা চলে গেলে তাদের জীবন, তাদের লোন, তাদের লাইবিলিটি বিপদে পড়ে যাবে মানুষগুলো। আর যাদের চাকরি ছিনিয়ে নিল, যাদের চাকরি কেড়ে দিল পয়সার জোরে, যাদেরকে চিট করলো,
তাদের জীবনটার কথা ভাববে কে? ভাববে, অবশ্যই ভাববে। দাঁড়ান, খেলা তো এখানে শেষ নয়, এ তো খেলার হাফ টাইম হলো। এই হাফ টাইমের পরের খেলাটা তো সুপ্রিম কোর্টের বেঞ্চে হবে। আরেকটা বড় দিক, এই 32,000-এর অনেকেই প্রায় 9 বছরের বেশি সময় ধরে আনইন্টারাপ্টেড সার্ভিস দিয়েছেন, অনেকে একমাত্র আর্নিং মেম্বার তার ফ্যামিলির। বিতর্ক তো চলবেই। আমি কোর্ট কি বলেছে সেইটা লাইট ফেলছি, আসছি আলোচনায়। কোর্ট বলছে অনেকের পরিবার, লোন, বাচ্চার পড়াশোনা সবই এই চাকরির উপর দাঁড়িয়ে আছে। ডিভিশন বেঞ্চ বলেছে এত বছর পরে এক ঝটকায় তাদের চাকরি কেড়ে নেওয়া, হ্যাঁ, ডিসঅ্যাপ্রোপ্রিয়েশন হার্ডশিপ সৃষ্টি করবে, বিশেষ করে যখন সিস্টেম্যাটিক ফ্রড প্রমাণ হয়নি। প্রমাণ করার দায়িত্ব কার? প্রমাণ করার দায়িত্ব কার? প্রশাসনের। সিবিআই কি করছিল? প্রপার এভিডেন্স ঘোষণার দায়িত্ব কার? প্রশাসনের। জাজ সাহেব এভিডেন্স দেখবে, শাস্তি দেবে। অ্যাডভোকেটস প্রেজেন্ট করবে, ডিফেন্স অ্যাডভোকেট ডিফেন্স করবে। সোজা অঙ্ক। তাহলে এভিডেন্সের ঘাটতিতে কেসটা উইক হয়ে যায়। এর ভিতরে কোনো জালিয়াতি, কোনো বাক্সবাদল আছে কিনা সেটা অবশ্যই সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে জাজ করা হবে। কিছু ইরেগুলারিটি আছে, কিছু দুর্নীতি আছে, এটা আমরা স্বীকার করছি না, কিন্তু কাগজে কলমে যে এভিডেন্স আছে তা দিয়ে 32,000 চাকরি একসাথে ক্যান্সেল করা যায় না। তবে ডিভিশন বেঞ্চের ফাইনাল অর্ডার সিঙ্গেল বেঞ্চের 12/5/2023-এর অর্ডার সেট অ্যাসাইড 32,000 প্রাইমারি টিচারের চাকরি রিস্টোর করে দিল। এখন কনফ্লিক্ট কোথায়? এখন আসল প্রশ্ন যেটা নিয়ে আপনার আমার মাথায় গন্ডগোল, একদিকে বৈশাখী ভট্টাচার্য এসএসসি কে সুপ্রিম কোর্ট 3/8/2025 বলে সিস্টেম্যাটিক ফ্রড হলে মাস ক্যান্সেলেশনই একমাত্র পথ, হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে চাকরি বাঁচিয়ে রাখা যাবে না। অন্যদিকে প্রিয়াঙ্কা নস্কর প্রাইমারি কেস হাইকোর্ট ডিভিশন বেঞ্চ 3/12/2025 বলে সিস্টেম্যাটিক মলিশ প্রমাণ হয়নি, তাই 32,000 মাস ক্যান্সেলেশন ডিসঅ্যাপ্রোশনেট, চাকরি বাঁচিয়ে রাখতে হবে, না হলে 9 বছরের সার্ভিস নষ্ট হয়ে যাবে। এখানে আপনার যে অনুভূতিটা তৈরি হচ্ছে সেটা খুব স্বাভাবিক, প্রথমে আমারও হয়েছিল, অস্বীকার করার কোনো জায়গা নেই। একই প্রেক্ষাপটে এক জায়গায় সবই উড়ে গেল, আরেক জায়গায় সবাই বেঁচে গেল। মানে খুন করেছে একজনকে দেওয়া হলো ফাঁসি, আর আরেকজন সেই সেম খুনটা করেছে তাকে দেওয়া হলো বেকসুর খালাস। হ্যাঁ, এটা কি বিচার, নাকি এর ভেতরে কোনো গেম আছে? দেখুন, এই তোলামূল যা চুরি শুরু করেছে না, इधर के बिल से निकालने के लिए ना, जैसे चूहा को बिल से निकालने के लिए हम लोग कुछ डालते हैं, तो इधर के গর্ত থেকে বার করার জন্য কিছু দিতে হবে, আমরা মালগুলো গর্ত থেকে বেরোচ্ছে না, বুঝলেন তো? এইবার আইনের ভাষায় কোর্ট নিজেদের বাঁচাবে যেভাবে, এসএসসি কেসে বলবে এখানে আমরা দেখেছি সিস্টেমেটিক ফ্রড প্রমাণিত, প্রাইমারি কেসে বলবে এখানে সিস্টেমেটিক ফ্রড প্রমাণ হয়নি, কেবল কিছু লিমিটেড ইরেগুলারিটি আছে। এই এক লাইনে ফ্যাক্ট ডিফারেন্স ধরে দুইটি ভিন্ন ফলাফলকে লিগালি জাস্টিফাই করা যায়। আপনারা তো এতক্ষণ আলোচনা শুনলেন, আপনার কি মনে হয় জাস্টিফাই করা যায় না? একটাতে পুরোটাই ফ্রড পেয়েছে, একটাতে কিছু ফ্রড পেয়েছে, তাহলে একটাতে পুরোটা ক্যান্সেল করেছে, আর একটাতে পুরোটা কি করে ক্যান্সেল করে? যুক্তি দিয়ে ভাবতে হবে, কারণ দুই জায়গাতেই মানুষ দেখছে চাকরি স্ক্যাম, তাই না? সেই জন্য সাধারণ মানুষের চোখে এই ডিস্টিংশন অনেক সময় গ্রহণযোগ্য লাগে না। আমরা যে দূরে চাকরি চুরি কেস, তাহলে ওর কাছে না কেন? এরা 100 জনের মধ্যে 3 জন চুরি করেছে, ওরা 100 জনের মধ্যে 80 জন চুরি করেছে, 90 জন চুরি করেছে। ডিফারেন্স এই জায়গায়। সুপ্রিম কোর্টের সামনে এখন কি প্রশ্ন উঠবে? এইবার আসি হাফ টাইমের পরের খেলায়।
সুপ্রিম কোর্টের সামনে এখন প্রশ্ন উঠবে, ধরে নি 32,000 কেসেও আপিল হয়ে সুপ্রিম কোর্টে চলে গেল, আপিল তো হবেই, আপিল তো হবেই। এইবার সুপ্রিম কোর্টের সামনে তখন তিনটে পথ থাকবে। এক, হাইকোর্টকে আপহোল্ড করা, 32,000 বেশি যাবে, সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়টাকেই রেখে দেবে, বলবে না না হাইকোর্ট ঠিকই বলেছে, 35,000 বেঁচে গেল। সুপ্রিম কোর্ট বলতে পারে বৈশাখী এসএসসি কেসে আমরা বলেছিলাম সিস্টেমেটিক ফ্রড প্রমাণ হবে, মাস ক্যান্সেলেশন, কিন্তু প্রিয়াঙ্কা কেসে হাইকোর্ট দেখাচ্ছে সিস্টেমেটিক ফ্রড লেভেলের প্রমাণ নেই, আছে কিছু বিচ্ছিন্ন ইরেগুলারিটি, তাই দুই কেসের ফ্যাক্ট আলাদা, ফলাফলেও পার্থক্য থাকবে, অস্বীকার করার কোনো জায়গা নেই। এতে এসএসসিতে 25,753 ক্যান্সেল থাকবে, প্রাইমারিতে 32,000 থাকবে। আইনের দিক দিয়ে কোর্ট বলবে দুই কেসে সার্কামস্ট্যান্সেস এক না, তাই কন্ট্রাডিকশন নেই। আপনার মতো সাধারণ মানুষের চোখে এটা তবু অস্বস্তিকর একটা সমীকরণ। বৈশাখীর প্রিন্সিপাল জোরে টেনে এনে 32,000 কেউ ক্যান্সেল করা। দ্বিতীয় পথ, সুপ্রিম কোর্ট যদি মনে করে হাইকোর্ট এভিডেন্স আন্ডার ভ্যালু করেছে এবং রেকর্ড থেকে বেশি বিস্তৃত দুর্নীতির প্যাটার্ন দেখা যাচ্ছে, তাহলে কোর্ট বলতে পারে প্রিয়াঙ্কা কেসেও প্রমাণিত হয়েছে ব্যাপক অনিয়ম, তাই বৈশাখীর মতো এখানেও মাস ক্যান্সেলেশনের নীতি অ্যাপ্লাই হবে। এর মানে এসএসসির 25,753 প্লাস প্রাইমারির 32,000, দুদিকেই একই রুল অফ ল প্রয়োগ করা হলো। আপনি যেটা শুরুতে বলেছিলেন যে শেষ পর্যন্ত 26,000-এর সাথে একই গ্রাউন্ডে 32,000-ও যাবে, সেটাই এই পথে সম্ভব। তার জন্য কি করতে হবে? তার জন্য বড় বড় অ্যাডভোকেটরা আছে, তারা নিশ্চয়ই যদি এভিডেন্স কম পড়ে তারা আবার সিবিআই এর দাবি তুলবে, নথিগুলোকে আবার ঝাড়াই বাছাই করতে হবে। হাইকোর্ট যদি কনফিউশনে পড়ে কোনো রায় দেয়, সুপ্রিম কোর্ট তো আর কনফিউশনে পড়ে রায় দেবে না, ফলে সুপ্রিম কোর্টে যখন ওখানে কনফিউশন তৈরি হয়, তাহলে সুপ্রিম কোর্ট আবার ইনভেস্টিগেশনের অর্ডার দিতেও পারে যদি সন্দেহ হয়। কারণ আমাদের রাজ্যে তো দুর্নীতির একদম মরা মানুষ এসে ভোট দিয়ে যায়, লোকের চোখ চুরি হয়ে যায়, কিডনি পাচার করে নেয়, নারী পাচার করে দেয়, বাচ্চা তুলে নিয়ে চলে যায়, হ্যাঁ, নমিনেশন জমা দিতে গেলে বাচ্চাকে কিডন্যাপ করে দিয়ে বলে নমিনেশন তোল। মানে এই গাধাগুলোর তো দুর্নীতির সীমা পরিসীমা নেই। অথবা জাস্টিস গাঙ্গুলি যে ডিসিশনটা দিয়েছিল, দ্যাটস রাইট, আমি তার সাথে একমত, কিন্তু এভিডেন্সের যে ঘাটতি, পরবর্তীকালে যে প্রপার এভিডেন্সটা সাবমিট হবে না, বা যেটুকু এভিডেন্স আছে সেগুলো ওখানে কিছু সরিয়েছে টরিয়েছে কিনা, এটা আবার নানান জায়গায় চোর পুষে রেখে দিয়েছে, বুঝলেন তো? কাকে কখন বাক্স বদল করে দেয়, কোন বাক্সে কার পকেটে কোটি কোটি টাকা ঢুকে যায়, আর কে যে কি করে বসে এ বলা খুব মুশকিল। তাই 3 নম্বর পথ, মোদিজির পথ, আমার পথ, লড়াইয়ের পথ, সার্জিক্যাল স্ট্রাইক। মডেল শুধু প্রমাণওয়ালা নামগুলো যাবে, যাদের এগেনস্টে প্রমাণ পাওয়া যাবে তাদের ফটাফট পাঠিয়ে দিতে হবে। একটা ব্যালেন্সড মিডিল পথ সুপ্রিম কোর্ট করতে পারে। বৈশাখী কেসে যে অ্যান্টি ফ্রড প্রিন্সিপাল সেটাকে রিফর্ম করবে, কিন্তু প্রিয়াঙ্কা কেসে বলবে যেখানে 360-এর মতো ক্যান্ডিডেটের বিরুদ্ধে কমপ্লিট এভিডেন্স আছে, বাকি হাজার হাজার ক্যান্ডিডেটের বিরুদ্ধে নেই, তখন ডিরেকশন দিতে পারে সিবিআই এবং বোর্ড মিলে টেইন্টেড ক্যান্ডিডেটদের ফাইনাল তালিকা তৈরি করে তাদের চাকরি বাতিল হবে, বাকি জেনুইন ক্যান্ডিডেটরা থাকবে। একে আমি বলেছিলাম কার্পেট বম্বিং না করে সার্জিক্যাল স্ট্রাইক। আইনের ভাষায় প্রপোর্শনালিটি, আর্টিকেল 14 ব্যালেন্সিং। 6, আপনার আর আমার সামনে আসল শিক্ষা কি? আমরা তাহলে কি শিখলাম? প্রথম শিক্ষা, প্রমাণের প্রকৃতি সবকিছু বদলে দেয়। এসএসসি কেসে সুপ্রিম কোর্ট বলেছে ওখানে যা এভিডেন্স এসেছে তাতে পুরো প্রসেস পৌঁছে গেছে। প্রাইমারি কেসে হাইকোর্ট বলেছে এখানে সেই লেভেলের এভিডেন্স নেই, সিস্টেমেটিক ফ্রড প্রমাণ হয়নি। মানে এভিডেন্সিয়ারি থ্রেশহোল্ডের ওপরেই দুটো কেসের ভাগ্য অনেকটাই নির্ভর করছে, শুধু দুটো কেসের নয়,
সমস্ত কেসের ভাগ্যই ডিপেন্ড করে এভিডেন্সের উপর, যার জন্য জোর এভিডেন্সের উপর দেওয়া হয়। দ্বিতীয় শিক্ষা, আইন ও ন্যায় সবসময় এক জায়গায় দাঁড়ায় না। আইনের ভাষায় ফ্যাক্ট ডিফারেন্স ধরিয়ে দুই রকম ফল জাস্টিফাই করা সম্ভব, কিন্তু মানুষের কমন সেন্সে অনেক সময় এটাকে খেলা মনে হয়। আমাদের কাজ হবে আবেগের বাইরে গিয়ে কোর্টের রিজনিং বোঝার চেষ্টা করা, আবার সেই রিজনিং এর সীমাবদ্ধতাও ঠিকঠাক চিহ্নিত করা। তৃতীয় শিক্ষা, সুপ্রিম কোর্টের সামনে এখন কনসিস্টেন্সির পরীক্ষা। বৈশাখী এসএসসি জাজমেন্ট সুপ্রিম কোর্ট একটা খুব কঠোর অ্যান্টি ফ্রড মেসেজ দিয়েছিল। প্রিয়াঙ্কা প্রাইমারি কেস সেখানে একটা নতুন প্রশ্ন তুলেছে, সব দুর্নীতিগ্রস্ত প্রসেস কি একই স্কেলে তোলা হবে, নাকি কোথাও মাস ফ্রড, কোথাও লিমিটেড ইরেগুলারিটি ধরে আলাদা আলাদা রেমেডি হবে? এই প্রশ্নের উত্তরই এখন সুপ্রিম কোর্টকে পুরো দেশের সামনে পরিষ্কারভাবে ব্যাখ্যা করতে হবে। শেষে আপনাদের প্রতি আমি একটাই প্রশ্ন রেখে আজকে শেষ করতে চাই, আজকে একটা প্রশ্ন রেখে শেষ করব। আপনারা কি মনে করেন এসএসসির কেসে যেমন মাস ক্যান্সেলেশন হয়েছে, ঠিক তেমনই 32,000 প্রাইমারি টিচারের ক্ষেত্রেও হওয়া উচিত, না হওয়া উচিত নয়? যাদের বিরুদ্ধে স্পট প্রমাণ আছে শুধু তাদেরই সরিয়ে দিয়ে বাকি জেনুইন অ্যাপয়েন্টেড ক্যান্ডিডেটদের চাকরি বাঁচিয়ে রাখা উচিত। আমার তো মনে হয় এই কেসটাতে সুপ্রিম কোর্টের উচিত ইন্ডিভিজুয়াল তদন্ত করে নিজের হাতে ঝাড়াই বাছাই করা। যদি রাজ্যকে লিস্ট দিতে বলে, রাজ্য আবার দুর্নীতি করবে। এরা চোর। মমতা ব্যানার্জি চোরের রানী, আর সহদার ভাইপো আছে কানামুলো, ওটা তো আরো বড় চোর। তো এই চোর জোচ্চোরদের থেকে জাস্টিস আশা করা যায় না। আশা করি 26-এ এই জোচ্চোরগুলো আর থাকছে না, সেদিকেই যাচ্ছে এসআইআর। আর হ্যাঁ, বিএলও সাহেবদেরকে বলি, যারা দুর্নীতি করেছেন, যাদেরকে ব্ল্যাকমেল করে ঘষামেজা করে এইসব মরা লোককে আবার জীবন্ত করে দিয়েছে, বিপদ আছে, বিপদ আছে। যত তাড়াতাড়ি সম্ভব শুধরে নিন, নইলে মিঠুনদার ভাষা মারবে, এখানে লাশ পড়বে। যাই হোক, অ্যারেস্ট হয়ে যাবেন। দুর্নীতি একদম করবেন না, দুর্নীতি বন্ধ করুন। যা উল্টো পাল্টা করেছেন, নির্বাচন কমিশনকে চিঠি লিখে ক্ষমতা চেয়ে নিন। অনেকেই বলছে, বয়স্ক মানুষজন বলছে, তাদের কথা শুনুন, আমার কথা নাও শুনতে পারেন। হ্যাঁ, আবার অনেকে আপনাদের সাথে জেলে গিয়ে দেখা করবে বলছে, তাদের আশা পূর্ণ করবেন না। বউ বাচ্চা নিয়ে সংসার করেন, ভালো লোক, মাস্টারমশাই আপনারা, মিথ্যের সাথ দেবেন না, সত্যের সাথে। যদি ভুলচুক কিছু হয়ে থাকে সেগুলো ক্লারিফাই করুন, ক্লিয়ার করুন। তা নাহলে কিন্তু একটা মাছিকেও রেয়াত করা হবে না। যাই হোক, বরং যদি মনে হয় ভিডিওটা থেকে কিছু স্পষ্ট ধারণা পেয়েছেন, তাহলে শেয়ার করুন, লাইক করুন, আর চ্যানেলটা যদি প্রথমে এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ এই ধরনের আইনি টপিক আমি সহজ সরল ভাষায় উপস্থাপন করে থাকি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। আর হ্যাঁ, ভয় পাবেন না, ভয়কে জয় করুন, ইমিডিয়েট সিএ তে অ্যাপ্লাই করুন। কারণ 9 তারিখে একটা জবরদস্ত ভার্ডিক্ট নিয়ে আসছি। যারা সিএ তে অ্যাপ্লিকেশন করেছে তাদের জন্য, আমি দিচ্ছি না, সুপ্রিম কোর্ট দিতে চলেছে। তাই নজর রাখবেন, ফলো রাখবেন। আমি অবশ্যই খবরটা আপনাদের দেব, এবং অবশ্যই আশা করি সেটা সুখবর হবে। তাই জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম। আজকের ভিডিও এই পর্যন্তই। আর হ্যাঁ, এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।